আমরা রিলেশন করে বিয়ে করছি। আমার বাবার বাড়ির ফ্যামিলি থেকে আমার হাসব্যান্ডরা অনেক সব দিক দিয়ে একটু নিচু ফ্যামিলি ছিল। তাদের আর্থিক অবস্থা আপনাদের থেকে খারাপ ছিল? ছিল। কতদিনের প্রেম ছিল? ১.৫ মাসের প্রেম, ফোনে বিয়ে হইছে আমাদের ২০১৭ সালে। বিয়ে কি ফ্যামিলিগতভাবে হয়েছে? আমরা নিজেরাই করছি। উনি ২০২০ সালের জানুয়ারির ২৫ তারিখে দেশে আসে। আমাদের ২৮ তারিখে আবার হচ্ছে বিয়ে হয়। এটা পারিবারিক ভাবে না আবার একা একাই? পারিবারিক ভাবে না, পারিবারিক ভাবে তার সাথে আমাকে দিতে কখনোই রাজি না। তারপরে এইভাবে চলতেছিল, ভালোই চলছিল। বিয়ের পর থেকে কি শ্বশুর বাড়িতে থাকেন? হ্যাঁ, শ্বশুর বাড়িতে থাকি। তারপর থেকে সে বিভিন্ন মেয়েদের প্রতি আসক্ত। অনেক মেয়েদের সাথে কথা বলে, যেমন আমি ঘুমাইলে আমার রুম থেকে বের হয়ে কথা বলে। আমার কিছু ছোট দেবর আছে বা প্রতিবেশী, এরা দেখে তাদেরকে নিয়ে বাইকে ঘুরতে গেছে। ওরা এসে বলে, ভাবি ভাইকে দেখছি যে এরকম একটা মেয়েকে নিয়ে গেছে। এমন অসংখ্য মেয়েদের থেকে তাকে ফিরাইছি। উনি কয়েকদিন দেশে থাকে, পরে চলে যায়। তাদের এখানে থাকে। আমার বাবাও আমার সাথে কোনো যোগাযোগ করে না ৪ বছর। তারপর আমি ২০২২ সালে সৌদি আরবে যাই আমার হাজবেন্ডের কাছে। যখন গেছি তখন তো ফ্যামিলি বাসা নিচ্ছে। যাওয়ার পরে প্রথমের দিকে আমাদের ভালোই ছিল। আমাদের ওখানে দোকান ছিল। আর ওই দেশে হচ্ছে দোকান নিলে হয় কি, দোকানের সাথে রুম থাকে, যে দোকান নিছে তার থাকার জন্য। তো আমি জানতে পারি কর্মচারীর মাধ্যমে যে এ, ওই মেয়ে নিয়ে ও মাঝে মাঝে ওই রুমে আসে। আর ওই মেয়ের সাথে খারাপ সম্পর্ক, কিন্তু ও আমার কাছে স্বীকার করে না। আর ও প্রচুর মিথ্যা কথা বলে। তারপর ওটা গেল। এরপর আমি দেশে আসছি। এর মাঝে আপনার বাবা মার সাথে আপনার সম্পর্ক নাই? আমার মায়ের সাথে আছে, কিন্তু আমার বাবার সাথে এখনো ওরকম ভালো সম্পর্ক নেই। মানে এখনো আপনি আপনার নিজের বাসায় যাওয়া আসা করেন না? বাসায় যাই, কিন্তু আমার বাবা মানে আগে যেরকম একটা ভালোবাসা ছিল, এখন আর ওই ভালোবাসাটা নাই। বাংলাদেশে আসার পর তো আপনি তার বাসাতেই থাকতেন? হ্যাঁ, তার বাসাতেই থাকতাম। তো দেশে আসার পর জানতে পারি আমি প্রেগনেন্ট। তা আসার পর ও বিভিন্ন ওই মেয়েদের বাসায় নিয়ে আসতো। ওটা যেহেতু ফ্যামিলি বাসা, ওই বাসাটা ও আর ছাড়ে নাই। অনেকেই আমার কাছে বলতো যে ও হচ্ছে মেয়েদেরকে এভাবে নিয়ে এসে, বা ওখানে কিছু হোটেল আছে ওই হোটেলে যায়। এমনটা অনেকেই আমাকে বলতো। ও যখন ওই বাথায় যাইতো, কিছু মানুষ আমাকে জুম করে ছবি তুলে আমাকে পাঠাইতো। তো আমি ওইটা নিয়ে করি না। যাই হোক, ক্ষণিকের জন্য কষ্ট পাই, আবারই হয়ে যায়। যেহেতু আমি প্রেগনেন্ট, আমি অনেকটা অসুস্থ। আর এত বছরে কখনোই ও আমার সাথে দুর্ব্যবহার করে নাই। আর ওই সময় তো ওই বাবা মা তুলে আমাকে বকাবকি করতো। যে মানুষটা আমার সাথে ২৪ ঘন্টার সর্বনিম্ন ১২ ঘন্টা আমার সাথে, ১০ ঘন্টা আমার সাথে কথা বলতো সর্বনিম্ন, সেই মানুষটা আমার সাথে ৩০ সেকেন্ড, ৫০ সেকেন্ড, ১ মিনিট, ১.৫ মিনিট এমন করে কথা বলে। আর আমি যদি ফোন দেই তাহলে বলে, এত ফোন দাও কিসের জন্য। এরপরে এরকম করতে করতে তো একদিন উনি আমাকে ফোন দিয়ে বলে যে, আচ্ছা আমি নামাজে যাইতেছি, রাখি, তোমাকে পরে ফোন দিব। ও মনে করছে কি ফোন কাইটে গেছে, কিন্তু ফোন কাটে না। ফোনটা ওইভাবে ও পকেটে রেখে দেয়। রেখে দিলে আমি আর ফোন কাটি না। আমি ৪৫-৪৬ মিনিটের মতো লাইনে থাকি। মানে এইটা আমি মিন করতে পারি যে ও কোনো একটা মেয়ের সাথে কথা বলতেছে, মানে অনেকটা ইমোশনাল কথা। মানে সামনাসামনি কোনো মেয়ের সাথে কথা বলছে, এটা আপনি পরিষ্কার বুঝতে পারছেন যেহেতু আপনি ফোনের লাইনে ছিলেন? হ্যাঁ, পরে আমার মাথার কোনো সেন্স থাকে না। আমি অনেকগুলো ওষুধ খাই। খাওয়ার পরে অনেকটা অসুস্থ হয়ে যাই। পরে জানা যায় যে আমার পেটের বেবিটা মারা গেছে। কিভাবে মারা গেল? ঘুমের ওষুধ খাইছিলাম। আমি ইচ্ছা করে মারি নাই। আচ্ছা, আপনি বিয়ে করলেন আপনার ফ্যামিলিকে না জানিয়ে। বিয়ে করে আপনি আপনার স্বামীর বাসায় আছেন, এটা নিয়ে বিভিন্ন কাহিনী চলছে। এর মধ্যে আপনি আপনার সন্তান আপনার পেটে আছে, আপনি কোন আক্কেলে ঘুমের ওষুধ খেলেন? তখন আমি আমি ঘুমাইতে পারতাম না, খাইতে পারতাম না। মানে এই জন্য এতটা পেটে বাচ্চা মানে থাকা মানসিক অবস্থায় আপনি ঘুমের যন্ত্রণায় ওষুধ খেয়ে আমি ফেললেন না? এটা তখন আসলে আমার মাথায় কাজ করতেছিল না। একটা প্রবলেম হলে সেটা সমাধানের জন্য যেটা দরকার সেটা করতে হবে। আপনি এই যে ঘুমের ওষুধ খেলেন, বাচ্চাটাকে মেরে ফেললেন, সমাধান হলো? কোনো কিছু লাভ হলো? না, সমাধান তো আর হলো না। ও আমাকে সবকিছু থেকে ব্লক করে দেয়। তো আমি বলছি যে, ঠিক আছে তুমি মেয়ে নিয়ে থাকো কিনা সেটা আমি প্রমাণ করে ছাড়বো। আমি তখন এই ট্যুরিস্ট ভিসা নিয়ে সৌদি আরবে যাই, ওকে না জানাইয়া। বাংলাদেশ থেকে আমার ওইখানে যাওয়াটা এতটাও সহজ ছিল না। আমি অনেকগুলা এজেন্সিতে ঘুরে ঘুরে ভিসা নিচ্ছি, যে আমার হাজবেন্ডের ফোন দিয়ে বলতে হবে। টিকিটের টাকা কোথায় পেয়েছিলেন? টিকিটের টাকা কোথায় পেয়েছিলাম? আমাদের একটা গরু ছিল, আমি ওই গরুটা বিক্রি করে তারপরে গেছি।
আমি যেহেতু আগে ছিলাম, আমি ওখানে চিনি। তো বাসার সামনে যাই, ও দোতলায় উঠে দরজার সামনে যাই, ওনাকে আমি ফোন দিই। ফোন রিসিভ করে। তো আমি বলছি আমি গেটের সামনে, গেট খুলো। প্রায় 10 মিনিট পর দরজা খুলে। খোলার পরে ওকে যখন আমি মানে ধরছি, ওর হাত পা কাঁপতেছিল আমাকে দেখে। তো আমার লাগেজ যেগুলা ছিল, তো আমি তো আর দোতলায় এত ভারীটা উঠাইতে পারতেছিলাম না, আমি নিচেই রেখে আসছি। ওকে বলছি কি নিচে আছে, ওটা নিয়ে এসো। কিন্তু ও যাইতে চাইতেছিল না। তো আমি জোর করে এক পর্যায়ে মানে সিনক্রেট করে ওকে পাঠাই। তো ওটা একটা ফ্যামিলি বাসা, ছোট একটা স্টোর রুম আসছে। ওই মেয়েটাকে স্টোর রুমে মানে লুকায় রাখে। ওই রুমের সামনে দিয়ে করে কি, যেমন ময়লা আবর্জনার যেই ঝুড়িগুলা থাকে, ও ওই ঝুড়িগুলা রেখে দেয়। আমি পা দিয়ে ওইগুলা সরাইয়া দরজাটা খুলে, তখন ওই যে মেয়েটা থাকে, ওই মেয়েকে তখন আমি চুল ধরে টেনে বের করি। আনার পরে ওই মেয়েটা মানে মাপ চায় যে আমার ভুল হয়েছে, এই হয়েছে। পরে অনেক সিনক্রেট হয়। আমি তখন পুলিশ ফোন দিতে যাই, ও আমার কাছ থেকে আমার ফোনটা হাত থেকে নিয়ে যায়। ওই মেয়ে বলে যে দেখেন, আপনারা হাজবেন্ড ওয়াইফ, আপনারা যদি জেলে দেন আমার কি হবে, আমি হয়তো জেল খাটবো। কিন্তু আপনার হাজবেন্ড যদি জেলে যায়, তাহলে তো আপনাদেরই কষ্ট হবে। আমি এখনই চলে যাইতেছি। তো মেয়েরে যতটুক মানে মারার ধরার বুঝে নিত, যেহেতু আমার হাজবেন্ড নিয়ে থাকছে, বাসা থেকে মারধর করে বের করে দিচ্ছি। তারপর ওর সাথে আমার অনেক গ্যাঞ্জাম হয়েছে। ও বলছে আমি আর কখনো এরকমটাই করবো না, আমার ভুল যা হওয়ার হয়েছে। যেহেতু টুরিস্টে গেছি, আমি 85 দিন ছিলাম। তাকে আমি অনেকটা বুঝাইলাম। বোঝানোর পর বললো যে না, আর হবে না, যা ভুল হওয়ার হয়েছে। কিন্তু আমি দেশে আসার পর দেখি না, সে আর ভালো হয় নাই। বিভিন্ন মেয়ে বাসায় নিয়ে আসে, এখন বর্তমানে আপনি কার বাসায়? বাবার বাসায়। ডিভোর্স হয় নাই, তবে সম্পর্কটাও ভালো নাই। যেমন উনি 1 মাস এমন পর একদিন ভয়েস দিল বা ফোন দিল, আপনার সাথে ঠিক মতো যোগাযোগ নাই? না আমার সাথে ঠিক মতো যোগাযোগ নাই। আমি এখন আর কিছুই চাচ্ছি না তার কাছ থেকে। আমি তার সাথে সম্পর্ক রাখার জন্য আমার সাধ্য পরিমাণ চেষ্টা করছি, কিন্তু সে তার জায়গা থেকে ফিরে আসে নাই। এখন আমার সাপোর্টে আমার বাবা মাও নাই, বা আমার হাজবেন্ড তো হাজবেন্ডই। পুতুল বলছিলেন তার জীবনের ঘটনাটা, আসলে এখানে শিক্ষণীয় অনেক ব্যাপারও আছে। পুতুল যেভাবে তাকে বিয়ে করেছে ফোনের মাধ্যমে, সে বিয়েটা সঠিক ছিল না। ফ্যামিলিকে পৃথক রেখে, ফ্যামিলির অনুমতি না নিয়ে এরকম ভাবে বিয়ে করা অনেক সময় আমাদের সমস্যার কারণ হয়। যে সমস্যাতে পুতুল পড়েছে, এবং এখন যে ঘটনাটা ঘটছে, পুতুল তার বাবা মার কাছে ফিরে এসেছে, কিন্তু সম্পর্কটা তার আগের মতো নাই। এখনো বাবা তার সাথে ঠিক মতো কথা বলে না, এবং পুতুল তার বাবা মার বিশ্বাস হারিয়েছে, এদিকে তার স্বামীটাকেও হারিয়েছে। তবে আমরা তার স্বামীর সাথে যোগাযোগ করার চেষ্টা করব, তার স্বামীর বক্তব্য শুনবো, এবং সে কি চায় এটাও আমরা শুনতে চাইবো। পুতুল, আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল।